সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মারাঠা সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। কিভাবে এই মারাঠা সাম্রাজ্যের সূচনা হলো, কিভাবে শেষ হয়ে গেল, কোন কোন রাজা বা ছত্রপতি বা পেশোয়া এই সাম্রাজ্যে ছিল, মোগলদের সাথে মারাঠাদের কি ঝামেলা, বিশেষ করে শিবাজির সাথে ঔরঙ্গজেবের সংঘাত, ইংরেজদের সাথে মারাঠাদের লড়াই, অঙ্গ মারাঠা যুদ্ধ এবং আরো বিভিন্ন ঘটনা, এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে বলবো। আশা করি এই ভিডিওটা দেখার পর মারাঠা সাম্রাজ্য নিয়ে আর কোনো ডাউট বা কোনো কনফিউশন তোমাদের মনে থাকবে না, আর এক্সামের জন্য কভার হয়ে আরো বেশি হয়ে যাবে। তবে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। একটা ভিডিওতেই পুরো মারাঠা সাম্রাজ্য কভার করে দেবো। তো প্রথমেই বলি মারাঠা কি। মারাঠা হলো একটা সৈন্যদের গ্রুপ, অনেক সৈন্য মিলিয়ে একটা গ্রুপকে বলা হতো মারাঠা। আকবরের সময়কাল 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর ভেতর 1570-80 খ্রিস্টাব্দের সময় গিয়ে যদি দেখি, এই এলাকাকে বলা হতো আহমেদনগর। এটা হলো আহমেদনগর, এটা বিজাপুর, এটা গোলকোন্ডা, এখানে ছিল বিদর, আর এখানে বরার। এই পাঁচটা এরিয়া ছিল আকবরের সময়। এই পাঁচটা এরিয়া ছিল আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, বিদর আর বরার। এটা হলো। এবার এই যে পাঁচটা ছোট ছোট সাম্রাজ্য ছিল, এদের ভেতর যে সৈনিকরা ছিল, সেই সৈনিকদের কিছু কিছু গ্রুপ ছিল। সৈনিকদের ভেতর মারাঠা ভাষী কিছু সৈনিক ছিল, মানে যে সমস্ত সৈনিকরা মারাঠি ভাষা বলতো, সেই সমস্ত সৈনিকদেরই বলা হতো মারাঠা। এবার এই মারাঠা সৈনিকদেরও কিছু কিছু গ্রুপ ছিল। যেমন বর্তমানে ভারতের সৈনিকদের বিভিন্ন রেজিমেন্ট হয়, যেমন গোর্খা রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট, সেই রকমই এই এরিয়াতে যে সমস্ত মারাঠা সৈনিক ছিল, তাদেরও একটা রেজিমেন্ট বা গ্রুপ ছিল। তাদের ভিতরে একটা রেজিমেন্ট বা গ্রুপ হলো ভোসলে রেজিমেন্ট। তখন বলা হতো ভোসলে ক্ল্যান। এই ভোসলে ক্ল্যান ছিল পুনে এরিয়াতে। এই যে এই এরিয়াটাকে বলা হয় পুনে। এই পুনে এরিয়াতে ছিল ভোসলে ক্ল্যান। আর এই ভোসলে ক্ল্যান বা ভোসলে সৈনিকদের প্রধান ছিল মালোজি ভোসলে। আর আহমেদনগরের সেনাদের ভেতর আরো একজন সেনা কমান্ডার ছিলেন যাদব রায়। এই দুজনের নাম প্রথমে উঠে আসে, মালোজি ভোসলে আর যাদব রায়। মালোজি ভোসলের ছেলে ছিল শাহাজি ভোসলে, আর যাদব রাওয়ের মেয়ে ছিল জিজাবাই। শাহাজি ভোসলে আর জিজাবাই এদের দুজনের বিবাহ হয় এবং তাদের থেকে ছেলে হয় শিবাজি। আর এই মালোজি ভোসলে বা যাদব রায় এদের সময় এই আহমেদনগরের রাজা ছিল মালিক আম্বার। আহমেদনগরের রাজা মালিক আম্বার, আর তার সেনাদের ভেতর রয়েছেন মালোজি ভোসলে আর যাদব রাও। এবার দিল্লিতে রয়েছে আকবর, ওই যে বললাম। এবার আকবরের পরে রাজা হয়ে এসছে জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীর এসে দক্ষিণ ভারতের নিয়ন্ত্রণ নিজের আন্ডারে রাখার কথা ভাবে এবং টুকটাক দক্ষিণ ভারতে সৈন্য অভিযান চালাতে থাকে, কিন্তু খুব একটা লাভ হয় না। আর এইভাবে চলতে চলতে 1626 খ্রিস্টাব্দে গিয়ে মালিক আম্বারের মৃত্যু হয়ে যায়। আহমেদনগরের রাজা মালিক আম্বারের মৃত্যু হয়ে যায় 1626 খ্রিস্টাব্দে। আর মালিক আম্বারের ছেলে ছিল ফতে খান। এবার মালিক আম্বারের পরে এই আহমেদনগরের রাজা কে হবে, তাই নিয়ে তার ছেলে এবং অন্যান্য সদস্যদের ভেতর একটা যুদ্ধ বেঁধে যায়, পারিবারিক একটা যুদ্ধ বেঁধে যায়। আর সেই সুযোগে জাহাঙ্গীরও এই আহমেদনগর দখলের জন্য আক্রমণ করে। এবার এখানে যদি দেখা যায় যে আহমেদনগরের ভেতরে নিজেদের ফ্যামিলির ভেতরে একটা যুদ্ধ বেঁধেছে, আর উপরে বড় একটা শক্তি রয়েছে জাহাঙ্গীরের। এই জন্যই ওই যে বলেছিলাম এর ভেতরে রয়েছে যাদব রাও। যাদব রাও মোগলদের সাথে চলে যায়, মানে জাহাঙ্গীরের সাথে চলে যায়। জাহাঙ্গীরের সাথে হয়ে ওই আহমেদনগরের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু জাহাঙ্গীর এই এরিয়া আর দখল করতে পারেনি। এই এরিয়াতে রাজা চলে আসে মালিক আম্বারের ছেলে ফতে খান। এবার ফতে খান যাদব রায়ের ওই ঘটনায় খুবই অসন্তুষ্ট হন। এই জন্যই ফতে খান যাদব রায়কে হত্যা করিয়ে দেন। কি বললাম, যাদব রায় জাহাঙ্গীরের সাথে চলে যাওয়ায় ফতে খান এই যাদব রায়কে হত্যা করিয়ে দেয়। এবার ওই যে আগে বললাম যে যাদব রায়ের কন্যা ছিল জিজাবাই, আর মালোজি ভোসলের ছেলে ছিল শাহাজি ভোসলে। এদের দুজনের বিয়ে হয়। সেই অর্থে শাহাজি ভোসলের শ্বশুর ছিল যাদব রাও। এবার যাদব রাওয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শাহাজি ভোসলে ফতে খানকে হারাতে চায়, কিন্তু শাহাজি ভোসলে শুধুমাত্র পুনের জায়গির হওয়ায় ফতে খানের বিরুদ্ধে বিদ্রোহ করার তেমন সাহস পায় না। এর আগে দেখেছিলাম যে এই এরিয়াতে জায়গির রয়েছে মালোজি ভোসলে। মালোজি ভোসলের মৃত্যুর পর বা মালোজি ভোসলের পর এই পুনের জায়গিরদার হয়ে যায় তার ছেলে শাহাজি ভোসলে। তাহলে এই এরিয়াতে মালোজি ভোসলের পরে চলে আসে শাহাজি ভোসলে। শাহাজি ভোসলে ওই যে যাদব রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ফতে খানের উপরে আক্রমণ করার চিন্তা ভাবনা করে, কিন্তু যেহেতু এর রাজা, ফলে রাজার উপর আক্রমণ করার তেমন সাহস পায়নি। ওই জন্যই ফতে খানকে হারানোর জন্য শাহাজি ভোসলে এখানে জাহাঙ্গীরের সাথে হাত মিলিয়ে নেয়।
এখন শাহাজি ভোসলে খুবই বাহাদুর একজন ব্যক্তি, এই জন্যই ফতে খানকে হারানোর জন্য জাহাঙ্গীর শাহাজি ভোসলেকে সে যে পুনে এরিয়াতে ছিল এই পুনে এরিয়ার মনসব দিয়ে দেয়। কি বললাম? ফতে খানকে হারানোর জন্য জাহাঙ্গীর শাহাজি ভোসলেকে এই পুনের মনসব দিয়ে দেয়, 5000-এর মনসব দেয়। শাহাজি ভোসলেকে 5000-এর মনসব দেয় ফতে খানকে হারানোর জন্য, এবং তখন শাহাজি ভোসলে ফতে খানকে হারানোর চিন্তা ভাবনা করে। এই ঘটনাটা ঘটে 1629 খ্রিস্টাব্দে। আর এইভাবে চলতে চলতেই 1630 খ্রিস্টাব্দে গিয়ে শাহাজি এবং জিজাবাইয়ের পুত্র শিবাজির জন্ম হয়, এবং তারপর শাহাজি ভোসলে ফতে খানকে হারানোর পরিকল্পনা করতে থাকে। এই করতে করতে 1632 খ্রিস্টাব্দে গিয়ে জাহাঙ্গীর এই আহমেদনগর এরিয়া নিয়ে নেয়। শাহাজি যেমন ফতে খানকে হারানোর চিন্তা ভাবনা করছিল, জাহাঙ্গীরও এই আহমেদনগর নেওয়ার চিন্তা ভাবনা করছিল। ফলে 1632 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় জাহাঙ্গীর এই আহমেদনগরের এরিয়া নিয়ে নিয়েছে, আর ফতে খান এই জাহাঙ্গীরের আন্ডারে চলে এসছে। এখন ফতে খান জাহাঙ্গীরকে প্রস্তাব দেয় যে আমাকে এই পুনের জায়গিরদার বানিয়ে দিন। জাহাঙ্গীর যেহেতু ফতে খানকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছে, ফলে শর্ত অনুযায়ী জাহাঙ্গীর ফতে খানকে এই পুনে এরিয়ার মনসবদার বানিয়ে দেয়। শাহাজিকে সরিয়ে ফতে খানকে জাহাঙ্গীর এই পুনের মনসবদার বানিয়ে দেয়। এই ঘটনায় শাহাজি আরো অসন্তুষ্ট হয়ে যায়, আর তারপর শাহাজি নিচে এই বিজাপুর এরিয়াতে চলে আসে। শাহাজি চলে আসে বিজাপুর এরিয়াতে, এবং এই বিজাপুর এরিয়াতে এসে বিজাপুর রাজার সাহায্য নিয়ে ফতে খানের উপর আক্রমণ করে, আর এই আহমেদনগরের কিছুটা এরিয়া বিজাপুরের দখলে চলে আসে। এই পুনে সহ আহমেদনগরের বেশ কিছু এরিয়া দখল করে নেয়। তারপর বিজাপুরের রাজা শাহাজি ভোসলেকে এই পুনের আবার মনসবদার বা জায়গিরদার বানিয়ে দেয়। কি বললাম এই ঘটনাটা? জাহাঙ্গীর ফতে খানকে পুনের জায়গিরদার বা মনসবদার বানিয়েছিল, তখন শাহাজি এই ঘটনায় অসন্তুষ্ট হয়ে বিজাপুরে চলে আসে। বিজাপুরের রাজার সাহায্য পেয়ে শাহাজি এইখানে ফতে খানকে হারিয়ে দেয়, আর তার সাথে সাথে আহমেদনগরের বেশ কিছু এরিয়া এই বিজাপুরের আন্ডারে নিয়ে নেয়। এখন বিজাপুরের শাসক খুশি হয়ে শাহাজি ভোসলেকে আবারও এই পুনের মনসবদার দিয়ে দেয়। পুনে এরিয়াটা শাহাজির খুবই প্রিয় একটা জায়গা ছিল, ওই জন্যই শাহাজি আবারও এই পুনের মনসব নেয়। আর এই সমস্ত ঘটনা জাহাঙ্গীর দিল্লিতে থেকে দেখে। এখন জাহাঙ্গীর এই বিজাপুরকে হারানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন সৈনিককে পাঠায়, কিন্তু বিজাপুরে যেহেতু একজন সেনা প্রধান রয়েছে শাহাজি জাহাঙ্গীরের ওই সমস্ত সৈন্যবাহিনীকে প্রত্যেকবারই হারিয়ে দেন। আর এইভাবে চলতে চলতে জাহাঙ্গীর বিজাপুরকে ময়দানি এলাকায় লড়াইয়ের প্রস্তাব দেয়। এই এরিয়া একটুখানি বন জঙ্গলে ঢাকা, আর বন জঙ্গল ও পাহাড়ের ভেতর যুদ্ধ করায় শাহাজি ভোসলে সিদ্ধহস্ত ছিল। আর ওপরে এই এরিয়া যেহেতু ময়দানি মানে সমতল ভূমি, ফলে এইখানে সৈনিকরা ওই জঙ্গলের ভেতরে যুদ্ধ করায় পারদর্শী ছিল না। ওই জন্যই জাহাঙ্গীর বিজাপুরের শাসককে ময়দানি বা সমতল এলাকায় যুদ্ধের প্রস্তাব দেয়, আর বিজাপুরের শাসক সেই প্রস্তাবে রাজি হয়, এবং মাঝখানে এই এরিয়াতে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে বিজাপুরের শাসক হেরে যায়। বিজাপুরের সাথে মোগল অর্থাৎ জাহাঙ্গীরের সমতল ভূমিতে এই লড়াই হয় 1636 খ্রিস্টাব্দে। তাহলে 1636 খ্রিস্টাব্দে এখানে রয়েছে জাহাঙ্গীর, আর দক্ষিণ ভারতের এই এরিয়াতে চষে বেড়াচ্ছে তখন শাহজাহান। ফলে এই যুদ্ধে শাহজাহান এই মোগল সাম্রাজ্যের হয়ে লড়াই করে, আর শাহজাহান তাদেরকে হারিয়ে দেয়। এবার এই হারানোর পর জাহাঙ্গীর এদেরকে প্রস্তাব দেয় যে আমি আপনার এরিয়াতে ডাইরেক্ট নিয়ন্ত্রণ করব না, আপনি আপনার মতনে এই এরিয়াতে থাকুন, কিন্তু শাহাজিকে বলবেন সে যাতে আমার এরিয়াতে ইন্টারফেয়ার না করে, এবং আপনারা চাইলে দক্ষিণ দিকে এক্সপান্ড হতে পারেন, আপনাদের এরিয়া যেন বাড়তে বাড়তে আমার এরিয়ার ভেতর চলে না আসে। জাহাঙ্গীর বিজাপুরের শাসককে ওয়ার্নিং দেয় যে আপনি উত্তরের দিকে আপনার এরিয়া আর এক্সপান্ড করার কথা ভাববেন না, চাইলে দক্ষিণ দিকে এক্সপান্ড করতে পারেন, আর শাহাজিকে নিয়ন্ত্রণে রাখবেন। শাহাজি যেন কোনোভাবেই আমার অর্থাৎ জাহাঙ্গীরের উপর আক্রমণ করার পরিকল্পনা না করে, তার জন্য শাহাজিকে অন্য কোথাও ট্রান্সফার করে দিন। এবার বিজাপুর জাহাঙ্গীরের কাছে হেরে যাওয়ায় সেই সমস্ত শর্ত মেনে নেয়, এবং শাহাজিকে এই পুনে থেকে সরিয়ে ব্যাঙ্গালোর নিয়ে আসা হয়। এই এরিয়া হলো ব্যাঙ্গালোর। তবে ব্যাঙ্গালোর নিয়ে আসার আগে শাহাজিকে বলা হয় যে এই বিজাপুর সাম্রাজ্যের এরিয়া দক্ষিণ দিকে এক্সপান্ড করতে হবে, আর সেই দায়িত্বও দেন শাহাজি ভোসলেকে। তো শাহাজি ভোসলে তারপর এই বিজাপুরের সাম্রাজ্য দক্ষিণ দিকে এক্সপান্ড করে, দক্ষিণ দিকে এক্সপান্ড করতে করতে তারপর তাকে ব্যাঙ্গালোরের জায়গিরদার বানিয়ে দেন। তাহলে শাহাজিকে সরিয়ে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেন। তবে শাহাজির ফ্যামিলি অর্থাৎ জিজাবাই এবং শিবাজি তারা এই পুনেতেই থেকে যায়। শাহাজি পুনে থেকে ব্যাঙ্গালোর চলে আসে, কিন্তু তার স্ত্রী জিজাবাই ও তার ছেলে শিবাজি
এই পুনেতেই থেকে যায়। শাহাজি যখন ব্যাঙ্গালোর আসে তখন আদিল শাহকে সেইভাবেই শর্ত দিয়ে যায় যে আমি তো ব্যাঙ্গালোর চলে আসবো, কিন্তু আমার পরিবারই ওই পুনের জায়গিরদার হিসাবে থাকবে। আর সেই হিসাবেই শাহাজি চলে আসে ব্যাঙ্গালোর, আর এই পুনে এরিয়ার জায়গিরদার হিসাবে থেকে যায় তার স্ত্রী জিজাবাই ও পুত্র শিবাজি। আর এই ঘটনার পরে 1637 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের জায়গায় চলে আসে শাহজাহান। এবার শিবাজি সম্পর্কে আসি। শাহাজি চলে এলো ব্যাঙ্গালোর আর শিবাজি থেকে যায় এই পুনেতে। এবার শিবাজির জন্ম হয় কবে? 1630 খ্রিস্টাব্দে। পুনেতে একটি কেল্লা রয়েছে, শিবনার কেল্লা। শাহাজি যে কেল্লা বা ফোর্টে থাকতেন সেটা হলো শিবনার কেল্লা। পুনেতে সেই শিবনার কেল্লাতেই 19 ফেব্রুয়ারি 1630 শিবাজির জন্ম হয়। তার মা ছিল জিজাবাই এবং তার গুরু বা পলিটিক্যাল গুরু মানে রাজনৈতিক গুরু ছিল দাদোজি কোন্ডদেব। এই দুজনের প্রভাব শিবাজির উপর সব থেকে বেশি ছিল, মা জিজাবাই এবং তার গুরু কোন্ডদেব। তবে শিবাজির আধ্যাত্মিক গুরু ছিল রামদাস। এই রামদাস কিন্তু চতুর্থ শিখ গুরু রামদাস না। এছাড়াও আরো দুজন গুরুর প্রভাব শিবাজির জীবনে ছিল, তুকারাম এবং একনাথ। তুকারাম এবং একনাথ এই দুজনের প্রভাবও শিবাজির উপরে ছিল। তো শিবাজির মোট 4 জন গুরুর নাম জানা যায়। রাজনৈতিক বা পলিটিক্যাল গুরু ছিল দাদোজি কোন্ডদেব, আধ্যাত্মিক গুরু রামদাস। এছাড়াও আরো দুজন গুরুর কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন, তুকারাম এবং একনাথ। এবার এতজন গুরু এবং তার মায়ের প্রভাবে শিবাজি খুব ছোটবেলা থেকেই খুবই বাহাদুর হয়ে ওঠেন এবং পুনের এই সমস্ত এরিয়া এক্সপ্লোর করে ফেলেন। পুনে এরিয়ার সমস্ত পাহাড় এবং সমস্ত কেলা সম্পর্কে খুঁটিনাটি সমস্ত ধারণা শিবাজির ছিল। আর এই ধারণা থাকতে থাকতেই তিনি ছোটবেলা থেকেই কেল্লা জেতার স্বপ্ন দেখতেন এবং নিজের একটা সাম্রাজ্য তৈরির স্বপ্ন দেখতেন। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই প্রথমেই 1646 খ্রিস্টাব্দে এই পুনের ভেতর একটি কেল্লা রয়েছে, তোরান কেল্লা। এই তোরান কেল্লা জিতে যান। শিবাজি ছোটবেলা থেকেই জানতেন যে নিজের সাম্রাজ্য তৈরি করতে হলে নিজের এরিয়াকে প্রথমে শক্তিশালী করতে হবে, আর নিজের এরিয়া শক্তিশালী করার জন্য নিজের এরিয়ার সমস্ত কেল্লা নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। আর সেইভাবেই 1646 খ্রিস্টাব্দে দাদোজি কোন্ডদেবের পরামর্শ মতো তোরান কেল্লা জিতে যায়। আর তার পরের বছর 1647 খ্রিস্টাব্দে তার গুরু দাদোজি কোন্ডদেবের মৃত্যু হয়ে যায়। কোন্ডদেবের মৃত্যুর পর শিবাজিকে আটকানোর মতন কেউ ছিল না। এই জন্য শিবাজি আশেপাশের আরো অনেক কেল্লা দখল করে, যেমন পানহালা কেল্লা, পুরন্দরের কেল্লা, কোন্ডানা কেল্লা, এইসব। এবার এই সিচুয়েশনটা যদি আমি একটু দেখি, যে শিবাজি রয়েছে পুনে এরিয়াতে, আর এই পুনে এরিয়া বিজাপুরের আন্ডারে রয়েছে। এখন শিবাজি এই পুনে এরিয়াতে বিভিন্ন এরিয়া দখল করছে। এই সমস্ত ঘটনা বিজাপুরের শাসক আদিল শাহ দেখছে। আদিল শাহ দেখছে যে একটা ছোট বাচ্চা অর্থাৎ শিবাজি এইখানে বিভিন্ন এরিয়া দখল করছে। আর আদিল শাহের আশঙ্কা ছিল যে এইভাবে দখল করতে করতে শিবাজি কখন আমার উপর না আক্রমণ করে। এই জন্যই এই যে ব্যাঙ্গালোর এরিয়াতে রয়েছে শিবাজির পিতা শাহাজি ভোসলেকে বিজাপুরের শাসক আদিল শাহ গ্রেপ্তার করিয়ে দেয় এবং শিবাজিকে সংবাদ পাঠায় যে সে যদি তার এরিয়া এক্সপ্যান্ড করা না থামায় তাহলে তার পিতা শাহাজি ভোসলেকে হত্যা করে দেবে। আর এই ঘটনাটা ঘটে 1648 খ্রিস্টাব্দে। 1648 খ্রিস্টাব্দে বিজাপুরের শাসক আদিল শাহ এই শাহাজি ভোসলেকে গ্রেপ্তার করিয়ে দেয়। তারপর শিবাজি একটুখানি শান্ত হয়ে যায়। শিবাজি তার এক্সপানশন একটুখানি কমিয়ে দেয়। আর এই অবস্থা দেখে 1649 খ্রিস্টাব্দে শাহাজি ভোসলেকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আর তারপর এই শাহাজি ভোসলেকে আর এখানে জায়গিরদার না রেখে নর্মাল তাকে এমনিই রেখে দেওয়া হয়, তাকে তার সৈন্য জীবন থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। ফলে সে এখানে রিটায়ার্ড করে ওখানেই থেকে যায়। এখন ওই যে বললাম শিবাজি একটুখানি শান্ত হয়ে গেছিল, বেশ কিছুদিন শান্ত থাকার পর আবারও তার সাম্রাজ্য এক্সপ্যান্ড করার কথা ভাবে। আর এই করতে করতে 1656 খ্রিস্টাব্দে গিয়ে দুটো ঘটনা ঘটে। এই যে পুনের ভেতরে এই এরিয়াতে রয়েছে রায়গড় কেল্লা, এই এরিয়াতে রয়েছে রায়গড় কেল্লা, আর এই এরিয়াটাকে বলা হয় জাভালি। রায়গড় কেল্লা আর জাভালি 1656 খ্রিস্টাব্দে প্রথমেই ওই রায়গড়ের কেল্লা জিতে যায়। আর শিবাজি যেহেতু মারাঠা সৈনিক ছিল, এই মারাঠা সৈনিকদের একজন প্রধান ছিল চন্দ্ররাও মোরে। মারাঠা সৈনিকদের প্রধান ছিল চন্দ্ররাও মোরে, আর এই চন্দ্ররাও মোরে থাকতো জাভালিতে। শিবাজি এই জাভালির উপর আক্রমণ করে এবং চন্দ্ররাও মোরেকে হারিয়ে দেয়, হারিয়ে নিজে এই মারাঠাদের প্রধান হয়ে যায়। 1656 খ্রিস্টাব্দে এই দুটো ঘটনা ঘটে। প্রথমে রায়গড়ের কেল্লা নিয়ে নেয়, তারপর মারাঠাদের প্রধান চন্দ্ররাও মোরেকে হারিয়ে এই জাভালি দখল করে নেয়। আর তখন থেকেই এই মারাঠাদের প্রধান হয়ে যায় শিবাজি। আর এই সময় দিল্লিতে রয়েছে শাহজাহান। শাহজাহানের ছেলে ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব তখন দক্ষিণ ভারতের এই সমস্ত এরিয়া
দেখাশোনা করছে। আর এইভাবেই পরের বছর 1657 খ্রিস্টাব্দে গিয়ে এখানে শিবাজির সাথে ঔরঙ্গজেবের সাক্ষাৎ হয়ে যায় এবং সাক্ষাৎ হয়ে গিয়ে দুজনের ভেতরই একটা ঝামেলা তৈরি হয়ে যায়। কি বললাম, 1657 খ্রিস্টাব্দে গিয়ে শিবাজির সাথে ঔরঙ্গজেবের প্রথমবার সাক্ষাৎ হয়। তারপর শিবাজি এই যে জাভালি দখল করে, জাভালি দখল করার পর তার এরিয়া আস্তে আস্তে বাড়াতে থাকে। মানে এইখান থেকেই বলা যায় যে মারাঠা সাম্রাজ্যের সূচনা ধীরে ধীরে হতে থাকে। আর এই সমস্ত জিনিস বিজাপুরের শাসক আদিল শাহ দেখছে। এবার আদিল শাহের ভেতরে আরো একটা ভীতি জন্ম নিয়ে নেয় যে শিবাজি আবারও যখন এক্সপান্ড করছে তাহলে এবার নিশ্চয়ই আমার এই এরিয়ার দিকে চলে আসবে। এই জন্যই বিজাপুরের শাসক আদিল শাহ তার সেনাপতি আফজাল খানকে শিবাজির সাথে কথাবার্তা বলতে পাঠায় 1659 খ্রিস্টাব্দে। তবে শিবাজির এই ঘটনায় কিছু একটা ডাউট হয়। শিবাজি কিছুটা আন্দাজ করে যে আফজাল খান হয়তো তার সাথে কথাবার্তা বলার জন্য আসছে, কিন্তু মাইন্ডে অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে আসছে। সে হয়তো সুযোগ পেলেই শিবাজিকে হত্যা করে দেবে। এখন চিন্তা ভাবনা যাই থাকুক না কেন, শিবাজি আফজাল খানের সাথে কথা বলতে রাজি হয়। আর দেখা যায় যে আফজাল খান তার সাথে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করেই শিবাজির উপর আক্রমণ করে, আর শিবাজি একটু চালাকি করে আফজাল খানকে হত্যা করে দেয়। এই ঘটনাটা ঘটে প্রতাপগড়ে এবং শিবাজি ও আদিল শাহের ভেতর এই ছোটখাটো একটা লড়াই, এটাকেই প্রতাপগড়ের যুদ্ধ বলা হয়। তো প্রতাপগড়ের যুদ্ধ হয় 1659 খ্রিস্টাব্দে শিবাজি এবং আফজাল খানের ভেতর। এবার এই 1659-এর ঠিক আগের বছর যদি দেখি 1658 খ্রিস্টাব্দ, 1658 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে চলে এসেছেন ঔরঙ্গজেব, শাহজাহানের জায়গায় চলে এসছে ঔরঙ্গজেব। এবার এই যে প্রতাপগড়ের যুদ্ধ হলো, এই প্রতাপগড়ের যুদ্ধের ঘটনা জানতে পারে ঔরঙ্গজেব। ফলে বিজাপুরের শাসক যেমন শিবাজির ওই সমস্ত কাণ্ড কারখানায় অতিষ্ঠ হয়ে পড়েন, ঔরঙ্গজেবও ভাবতে থাকেন যে শিবাজি উত্তর দিকে তার এরিয়া এক্সপান্ড না করে। সেই জন্যই তাকে থামানোর জন্য ঔরঙ্গজেব 1663 খ্রিস্টাব্দে শিবাজির কাছে পাঠায় শায়েস্তা খানকে। 1663 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব শায়েস্তা খানকে শিবাজির কাছে পাঠায় তাকে হারানোর জন্য। তখন শিবাজি ও শায়েস্তা খানের ভেতর একটা লড়াই হয়, আর এই লড়াইতে শিবাজি শায়েস্তা খানের 3টে আঙুল কেটে দেয়। এই ঘটনাটা ঘটে 1663 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল। এই 5ই এপ্রিল দিনটাকেই মারাঠাদের ভেতর শিব তেজ দিবস বলে পালন করা হয়। তারপর ঔরঙ্গজেব শিবাজিকে থামানোর জন্য জয় সিংকে পাঠায়। মেওয়ার এরিয়াতে একজন শাসক ছিল জয় সিং। জয় সিংকে ঔরঙ্গজেব শিবাজির সাথে কথাবার্তা বলতে পাঠায়। জয় সিং এসে শিবাজির সাথে কথাবার্তা বলে, ছোটখাটো একটা লড়াই হয়, সেই লড়াইতে জয় সিং জিতে যায়। তাহলে কি বললাম, ঔরঙ্গজেব 1665 খ্রিস্টাব্দে জয় সিংকে শিবাজির সাথে কথাবার্তা বলতে পাঠায়। সেখানে জয় সিং শিবাজির সাথে কথাবার্তা বলে, ছোটখাটো একটা লড়াই হয়, তারপর জয় সিং জিতে যায়। আর এই জিতে গিয়ে জয় সিং এবং শিবাজির ভেতর একটা চুক্তি হয় বা সন্ধি হয়, যেটাকে বলা হয় পুরন্দরের সন্ধি। পুরন্দরের কেল্লাতে বসে এই চুক্তি হয়েছিল, ওই জন্য এটাকে বলা হয় পুরন্দরের সন্ধি। 1665 খ্রিস্টাব্দে শিবাজি এবং জয় সিং এর ভেতর পুরন্দরের সন্ধি। আর এই সন্ধি অনুযায়ী বলা হয় যে শিবাজি এতদিন পর্যন্ত যে কেল্লাগুলি অর্থাৎ 35টি কেল্লা দখল করেছে সেগুলি সবই ফেরত দিতে হবে, কিন্তু শিবাজি কথাবার্তা বলে তার থেকে 23টি কেল্লা ফেরত দিয়ে দেয়। পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি তার দখল করা 35টা কেল্লার ভেতর 23টা কেল্লা ফেরত দিয়ে দেয়, বাকি 12টা শিবাজির নিয়ন্ত্রণে থেকে যায়। আর এই সন্ধি অনুযায়ী শিবাজি ঔরঙ্গজেবের অধীনতা স্বীকার করে নেয়। এখন শিবাজি ঔরঙ্গজেবের অধীনতা স্বীকার করলেও ঔরঙ্গজেব এই ব্যাপারটা খুব একটা বিশ্বাস করতে পারেনি। ওই জন্যই শিবাজি এবং জয় সিংকে আদেশ দেন যে তারা যেন বিজাপুর এরিয়া দখল করে নেয় ঔরঙ্গজেবের জন্য। বিজাপুর ঔরঙ্গজেবের থেকে আলাদা ছিল, আর ঔরঙ্গজেব এই বিজাপুর দখল করার জন্য পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি এবং জয় সিংকে পাঠায়। এবার সন্ধির শর্ত অনুযায়ী শিবাজি এবং জয় সিং বিজাপুরের এই এরিয়ার উপর আক্রমণ করে। রাজা রয়েছে কে, আদিল শাহ দ্বিতীয়। কিন্তু দেখা যায় যে এই রাজা শিবাজি এবং জয় সিংকে পরাজিত করে দেয়। কি বললাম, বিজাপুরের রাজা আদিল শাহ দ্বিতীয় শিবাজি এবং জয় সিংকে হারিয়ে দেয়। তারপর ঔরঙ্গজেব শিবাজি এবং জয় সিংকে দিল্লিতে ডেকে পাঠায়, আর সেই হিসাবে শিবাজি এবং জয় সিং দিল্লিতে যায় এবং দিল্লিতে গিয়ে শিবাজি ঔরঙ্গজেবের অধীনতা স্বীকার করে নেয়। তারপর ঔরঙ্গজেব শিবাজিকে 5000-এর মনসব দেয় এবং শিবাজি যে সত্যি ঔরঙ্গজেবের অধীনতা স্বীকার করেছে সেটা প্রমাণ করার জন্য তাকে কান্দাহার জেতার জন্য পাঠায়। শিবাজিকে কান্দাহার জেতার জন্য যাওয়ার কথা বলা হয়, কিন্তু শিবাজি
কান্দাহার আক্রমণ করতে অস্বীকার করে। ঔরঙ্গজেব সেখানে বলেন যে তুমি আমার আন্ডারে, ফলে তোমাকে আমার কথা মেনেই চলতে হবে। কিন্তু শিবাজি ঔরঙ্গজেবের কথা মানেনি, তার কথা অগ্রাহ্য করেই সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর ঔরঙ্গজেব শিবাজিকে বন্দি করে নেয়, বন্দি করে জয়পুরী মহলে রেখে দেয়। এটা ঘটে 1666 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হলো, তারপর বিজাপুর আসলো, দিল্লি আসলো। এই ঘটনা ঘটতে ঘটতে 1 বছর কেটে যায়। 1666 খ্রিস্টাব্দে গিয়ে ঔরঙ্গজেব শিবাজিকে বন্দি বানিয়ে দেয় এবং তাকে জয়পুরী মহলে রেখে দেয়। এবার এই বন্দি হিসাবে থাকতে থাকতে শিবাজি ছদ্মবেশ ধরে সেখান থেকে পালিয়ে যায় এবং আবারও এই পুনে এরিয়াতে চলে আসে। আর এই পুনে এরিয়াতে এসে 1668 খ্রিস্টাব্দে এবার বিজাপুরের উপর আক্রমণ করে এবং এই বিজাপুরের পুরো এরিয়া নিজের দখলে নিয়ে নেয়। 1668 খ্রিস্টাব্দে শিবাজি বিজাপুর এসে এর শাসক আদিল শাহ দ্বিতীয়কে হারিয়ে দেয় এবং এই বিজাপুরকে নিজের দখলে নিয়ে নেয়। আর সেই সময় গোলকোন্ডাতেও একজন রাজা উঠে আসেন, মীর জুমলা। শিবাজির সাথে সমবয়সী ছিল মীর জুমলা, গোলকোন্ডাতে ছিল মীর জুমলা, আর বিজাপুরের শাসক চলে এসছে শিবাজি। এবার ঔরঙ্গজেব দিল্লি থেকে দেখে যে শিবাজি বিজাপুরের এই এরিয়া দখল করে নিয়েছে। এখন শিবাজিকে থামানোর জন্য ঔরঙ্গজেব আরেকজন ব্যক্তিকে পাঠায়, যশবন্ত সিং। ঔরঙ্গজেব যশবন্ত সিংকে পাঠায় শিবাজির কাছে কথাবার্তা বলে শান্তি স্থাপন করার জন্য। যশবন্ত সিং আসেন, এসে শিবাজির সাথে কথাবার্তা বলে এবং শান্তি স্থাপন হয়ে যায়। যশবন্ত সিং ঔরঙ্গজেবকে বলেন যে শিবাজিকে আপনাকে স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করে দিতে হবে, তাকে তার মতন করে শাসন করতে দিতে হবে, তাকে বেশি চটালে আমাদের উপরই লস হবে। আর সেই ভেবে ঔরঙ্গজেব শিবাজিকে ছেড়ে দেন, শিবাজিকে তার মতনে রাজত্ব করতে দেন। আর সেইভাবেই 1668 খ্রিস্টাব্দের পরে 1-2 বছর শিবাজি সেইভাবেই তার সাম্রাজ্য এই এরিয়াতে ছিল। এবার ঔরঙ্গজেব যখন দিল্লিতে রয়েছে তখন দক্ষিণ ভারতে তার ছেলে রয়েছে মুয়াজ্জম। ঔরঙ্গজেব সংবাদ পায় যে মুয়াজ্জম এবং শিবাজি এদের দুজনের ভেতরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ফলে ঔরঙ্গজেবের একটা আশঙ্কা ছিল যে মুয়াজ্জম হয়তো শিবাজির সাথে মিশে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। আর সেই জন্যই ঔরঙ্গজেব আবারও শিবাজির ওপর একটা আক্রমণ ঘটায়। এখন শিবাজি এই ঘটনায় খুবই অসন্তুষ্ট হয়ে এই মোগল সাম্রাজ্যের আন্ডারে ছিল সুরাট, এই এরিয়া ছিল সুরাট। সুরাট তখন মোগল সাম্রাজ্যের সব থেকে বড় ব্যবসায়িক কেন্দ্র। শিবাজি এই সুরাট দখল করে নেয় 1670 খ্রিস্টাব্দে। শিবাজি ঔরঙ্গজেবের ওপর আবারও অসন্তুষ্ট হয়ে সুরাট দখল করে নেয়। আর এই সুরাট দখল করায় ঔরঙ্গজেবের ব্যবসায়িক দিক থেকে খুবই ক্ষতি হয়ে যায়। ফলে ঔরঙ্গজেব আরো চটে যায় শিবাজিকে হারানোর জন্য। কিন্তু এই 1670 খ্রিস্টাব্দের পর শিবাজিকে হারানোর জন্য ঔরঙ্গজেব যতজনকে পাঠায় কাউকে পাঠিয়েই আর শিবাজিকে হারাতে পারেনি। ফলে 2 বছর পর বাধ্য হয়ে 1672 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব শিবাজিকে স্বতন্ত্র রাজা বলে ঘোষণা করে দেয়। আর এরপরেই 1674 খ্রিস্টাব্দে শিবাজি নিজের রাজ্যাভিষেক করায়। এই পুরো এরিয়া হয়ে যায় মারাঠাদের, আর এই মারাঠাদের রাজধানী বানায় এই যে রায়গড়। ওই যে বলেছিলাম রায়গড়ের কেল্লা দখল করেছিল, এই এরিয়া হলো রায়গড়। এই রায়গড়কেই শিবাজি তার রাজধানী বানায়। 1674 খ্রিস্টাব্দে শিবাজি তার রাজ্যাভিষেক করায় আর ওই রায়গড়কেই তার রাজধানী বানায়। শিবাজি তার রাজ্যাভিষেক করায় বেনারসের একজন পণ্ডিত গঙ্গা ভট্টকে দিয়ে। শিবাজি বেনারসের একজন পণ্ডিত গঙ্গা ভট্টকে দিয়ে নিজের রাজ্যাভিষেক করায়। আর এই রাজ্যাভিষেকের পরই তিনি উপাধি নেন ছত্রপতি। তখন থেকেই শিবাজিকে বলা হয় ছত্রপতি শিবাজি মহারাজ, এবং তখন থেকে এই এরিয়াকে বলা হয় মারাঠা সাম্রাজ্য। এবার এই 1674 খ্রিস্টাব্দের পর শিবাজি আবারও তার এরিয়া উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে ধীরে ধীরে বাড়াতে থাকে এবং বাড়াতে বাড়াতে 1680 খ্রিস্টাব্দে গিয়ে শিবাজির মৃত্যু হয়ে যায়। 1680 খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয়। আর ওদিকে ঔরঙ্গজেবের মতনই ছিল। এবার ঔরঙ্গজেবের প্রসঙ্গ আমরা বাদ দিলাম। এই সাম্রাজ্যের ভেতর অর্থাৎ মারাঠা সাম্রাজ্যের ভেতর এর পরে কি হলো সেটা এক এক করে দেখি। তবে তার আগে শিবাজির জীবনী সম্পর্কে একটুখানি বলতে হবে। শিবাজির জন্ম হয় ওই যে বললাম 19 ফেব্রুয়ারি 1630। খুব কম বয়সেই তার বিয়ে হয়ে যায় সাইবাইয়ের সাথে। তবে তারপরে তার আরো 3টে বিয়ে হয়। শিবাজির টোটাল 4 জন স্ত্রী ছিল, সাইবাই, সয়রাবাই, পুতলিবাই আর শকভর বাই। কি বললাম? সাইবাই, সয়রাবাই, পুতলিবাই আর শকভর বাই। এর ভেতর প্রথম দুজনের নাম আমাদেরকে একটু জেনে রাখতে হয়, সাইবাই আর সয়রাবাই। সাইবাইয়ের ছেলে ছিল সম্ভাজি আর সয়রাবাইয়ের ছেলে ছিল রাজারাম। শিবাজির অনেকগুলি ছেলে মেয়ে হয়, তবে তাদের ভেতর দুজন গুরুত্বপূর্ণ, সম্ভাজি আর রাজারাম। সাইবাইয়ের ছেলে ছিল সম্ভাজি আর সয়রাবাইয়ের ছেলে ছিল রাজারাম।
এই সম্ভাজির ছেলে ছিল শাহুজি, আর রাজারামের ছেলে শিবাজি দ্বিতীয়। শিবাজির মেইন দুই ছেলে সম্ভাজি আর রাজারাম। সম্ভাজির ছেলে শাহুজি আর রাজারামের ছেলে শিবাজি দ্বিতীয়। এখানে আরেকটা বিষয় হলো যে রাজারামের স্ত্রী ছিল তারাবাই। এদের প্রত্যেকের নামই এক এক করে আসবে। এবার শিবাজি ছোটবেলা থেকেই বন জঙ্গলে যুদ্ধ করায় খুবই এক্সপার্ট ছিল। তিনি মালিক আম্বারের একটি পদ্ধতি শেখেন। মালিক আম্বার গুরিলা পদ্ধতিতে যুদ্ধ করতেন। গুরিলা পদ্ধতি কি? সৈন্যরা পাহাড়ের উপরে লুকিয়ে থাকে আর পাহাড়ের মাঝখান থেকে বিরোধী পক্ষের সৈন্যদের আসতে বলা হয়, আর সেই সময় পাহাড়ের উপর থেকে পাথর, তীর এই সমস্ত জিনিস ছুড়ে ফেলা হয়, ফলে সৈন্যরা মারা যায়। হিন্দি একটা সিনেমা আছে তানহাজি। তানহাজি সিনেমাতে মারাঠারা ঠিক যে পদ্ধতিতে লড়াই করত সেটাকেই বলা হতো গুরিলা পদ্ধতি। এই গুরিলা পদ্ধতিতে লড়াইয়ে শিবাজি খুবই পারদর্শী ছিল। শিবাজি ঔরঙ্গজেবের সাথে লড়াই করার জন্য এখানে পর্তুগালিদের কাছ থেকে প্রায় 200টা কামান কিনেছিলেন। আর বর্তমানে বোম্বের কাছাকাছি একটা জায়গা আছে কুলওয়া। এই কুলওয়াতে শিবাজি নৌসেনা স্থাপন করেছিলেন, ফলে ভারতে নৌসেনা বাহিনীর জনক বলা হয় শিবাজিকে। শিবাজি ওই যে বললাম ছত্রপতি উপাধি নিয়েছিলেন, তার পাশাপাশি শিবাজি মহারাজ আরো একটি উপাধি নিয়েছিলেন হাইন্দবা ধর্মোদ্ধারক। কি বললাম? হাইন্দবা ধর্মোদ্ধারক। শিবাজির কাছে দুই রকমের সেনা ছিল, স্থায়ী সেনা আর অস্থায়ী সেনা। স্থায়ী সেনাকে বলা হতো ওয়ার্গিস আর অস্থায়ী সেনাকে বলা হতো শিলাদার। ওয়ার্গিস আর শিলাদার দুই রকমের সেনা, ওয়ার্গিস আর শিলাদার। ওয়ার্গিস ছিল স্থায়ী সেনা আর শিলাদার ছিল অস্থায়ী সেনা। ওয়ার্গিস অর্থাৎ স্থায়ী সেনা যেটা শিবাজির নিয়ন্ত্রণেই থাকতো, মানে শিবাজি সেই সমস্ত কিছু দেখাশোনা করত। আর শিলাদার বা অস্থায়ী সেনা ছিল নোবেলদের কাছে, মানে নোবেলদের আন্ডারে। শিবাজির আন্ডারে যে সমস্ত মনসবদার বা জায়গিরদাররা রয়েছে তাদের নিয়ন্ত্রণেই থাকতো ওই শিলাদার বা অস্থায়ী সেনা, আর ওয়ার্গিস থাকতো শিবাজির নিজের নিয়ন্ত্রণে। এখন শিবাজি তার সাম্রাজ্য ঠিকঠাক ভাবে চালানোর জন্য তার দরবারে 8 ধরনের লোক রাখতেন। এদেরকেই বলা হতো অষ্টপ্রধান। এই অষ্টপ্রধানের ভেতর প্রধান ছিলেন পেশোয়া। অষ্টপ্রধানের ভেতর প্রধান ছিলেন পেশোয়া। আর বাকি যারা ছিল তারা হলো আমাত্য, সরিয়ানোবাত। পেশোয়া, আমাত্য, সরিয়ানোবাত। সুমন্ত, বাক্যানবিশ। সুমন্ত, বাক্যানবিশ। পেশোয়া, আমাত্য, সরিয়ানোবিশ। সুমন্ত, বাক্যানবিশ। পণ্ডিতরাও, পিটনিস আর ন্যায়াধীশ। পণ্ডিতরাও, পিটনিস আর ন্যায়াধীশ। কি বললাম? পণ্ডিতরাও, পিটনিস আর ন্যায়াধীশ। প্রথম থেকে পেশোয়া, আমাত্য, সরিয়ানোবিশ। সুমন্ত, বাক্যানবিশ। পণ্ডিতরাও, পিটনিস আর ন্যায়াধীশ। পেশোয়া ছিল সমস্ত কাজের প্রধান, তাকে প্রধান মন্ত্রীও বলা যেত। আমাত্য ছিল অর্থমন্ত্রী। সরিয়ানোবিশ ছিল সেনা বিভাগের নিয়ন্ত্রণে, মানে সেনা প্রধানদের বলা হতো সরিয়ানোবিশ। এই সরিয়ানোবিশদের আন্ডারে ছিল ওই শিলাদার বা অস্থায়ী সেনা। সুমন্ত ছিল বিদেশ মন্ত্রী, মানে মারাঠা সাম্রাজ্যের আশেপাশের সমস্ত ব্যাপারগুলো হ্যান্ডেল করত। বাক্যানবিশ ছিল গুপ্তচর বিভাগে। গুপ্তচর বিভাগের হেডকে বলা হতো বাক্যানবিশ। পণ্ডিতরাও ধার্মিক ব্যাপারগুলি দেখতেন। এরপরে আছে পিটনিস। পিটনিস ডাক বিভাগ দেখতেন, মানে যোগাযোগ ব্যবস্থা। আর ন্যায়াধীশ আইন বিভাগ দেখতেন। শিবাজি তার সাম্রাজ্যে 2 রকমের ট্যাক্স বা কর আদায় করতেন, চৌথ আর স্বদেশমুখী। চৌথ হলো শিবাজির যে সাম্রাজ্য রয়েছে তার আশেপাশের এরিয়া থেকে নিত। শিবাজি বলতো আশেপাশের এরিয়াতে গিয়ে কর দখল করতে, সেখানে তাদের আয়ের 4 ভাগের 1 ভাগ কর হিসাবে নিয়ে নিতেন। বলতেন যে এই কর দাও, না হলে কিন্তু আক্রমণ হবে। আর স্বদেশমুখী ছিল তার এরিয়ার ভেতর থেকে তিনি কর তুলতেন। এরিয়ার ভেতরে 10 ভাগের 1 ভাগ কৃষক বা অন্যান্য যে সমস্ত ব্যবসায়ী বা যারাই যে কাজ করত তাদের আয়ের 10 ভাগের 1 ভাগ কর হিসাবে নিতেন। এখানে শিবাজির বক্তব্য ছিল যে নিজের এরিয়া থেকে তো স্বদেশমুখী নেওয়া হচ্ছে, মানে 10 ভাগের 1 ভাগ নেওয়া হচ্ছে, আর বাইরে থেকে 4 ভাগের 1 ভাগ ট্যাক্স নিতে। ফলে বাইরের ওই এরিয়ার উপর আক্রমণ হবে, যদি আয়ের 4 ভাগের 1 ভাগ ট্যাক্স দিলে পরের বার আর আক্রমণ হবে না। আর যদি মনে করে ট্যাক্সের পরিমাণ কমাতে হবে তাহলে এই মারাঠা সাম্রাজ্যের ভেতর চলে আসতে। মারাঠা সাম্রাজ্যের ভেতর চলে এলে আর 4 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে না, 10 ভাগের 1 ভাগ দিলেই হবে। তো শিবাজি এই 2 ধরনের ট্যাক্স নিতেন, নিজের এরিয়াতে স্বদেশমুখী আর বাইরের এরিয়া দখলের জন্য নিতেন চৌথ। আর এই চৌথ ট্যাক্স নিতে নিতেই পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে উড়িষ্যার কটক থেকে আফগানিস্তানের অটক পর্যন্ত এই ট্যাক্স নিতে চলে গেছে, আর তার ফলেই পানিপথের 3য় যুদ্ধ হয়ে গেছে। এবার শিবাজির দরবারে প্রধান মন্ত্রী ছিলেন ওই যে বললাম পেশোয়া।
ছত্রপতির অনুপস্থিতিতে ওই পেশোয়াই সমস্ত ডিসিশন নিতেন। আর এইভাবে চলতে চলতে 1680 খ্রিস্টাব্দে গিয়ে শিবাজির মৃত্যু হয়ে যায়। আর এই হচ্ছে পুরো শিবাজি সম্পর্কে সমস্ত বিষয়। এবার এই শিবাজির পরে রাজা আসে তার ছেলে সম্ভাজি, মানে ছত্রপতি হন তারপরে সম্ভাজি। তাহলে এই মারাঠা সাম্রাজ্যের এরিয়াতে রয়েছে সম্ভাজি, আর দিল্লিতে রয়েছে এখন ঔরঙ্গজেব।